ইন্ডিয়া বাংলায় সবাইকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি মনোজিৎ মৌলিক। লোকসভা নির্বাচনে যে প্রার্থীরা তারা প্রতিদ্বন্দ্বিতা করছেন, আমরা তাদের সঙ্গে কথা বলতে ঘুরছি বাংলার বিভিন্ন প্রান্তে। আমরা এখন রয়েছি বহরমপুরে এবং আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট চিকিৎসক ডাক্তার নির্মল কুমার সাহা, যিনি এবার বিজেপি প্রার্থী। নির্মল বাবু, আপনাকে ওয়ান ইন্ডিয়ায় স্বাগত। নমস্কার। রাজনীতির আঙিনায় তো বেরোচ্ছেন প্রচারে এবং আপনি চিকিৎসক হিসেবে আপনার এক দারুণ খ্যাতি রয়েছে। এই জগতে এসে কেমন লাগছে প্রার্থী হয়ে? আমি এনজয় করছি, আমি আনন্দ পাচ্ছি, আমি এনজয় করছি। এটা আমি রাজনীতিতে ছিলাম, ছোট থেকেই রাজনীতির ইয়েতে ছিলাম। আমি ছোট থেকেই একটা রাষ্ট্রবাদী, একটা জাতীয়তাবাদী মানসিকতার মধ্যে মানুষ হয়েছি, আমাদের পরিবারের মধ্যে সেরকম ছিল। সুতরাং এটা রাজনীতিটা আমার কাছে নতুন নয়, এই ভোটে দাঁড়ানোর ব্যাপারটা আমার কাছে সত্যিই নতুন। কিন্তু আমি এনজয় করছি এই কারণে, কারণ আমার মনে হয়েছিল যে আমাদের মতো যারা অন্তত একটু সামনে থাকা মানুষ, তাদের রাজনীতিতে আসা উচিত। কারণ রাজনীতিটা এই মুহূর্তে যাদের হাতে আছে, তাদের হাতে থাকলে কিন্তু আমার মনে হয়েছে যে অন্তত পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ অত্যন্ত অন্ধকার, এবং আমাদের যে পরের প্রজন্ম আছে তাদের কাছে কোনো আশার বাণী শোনানো যাবে না। তো সেই কারণে আমারও মনে হয়েছে যে সবার ভালো মানুষ যারা সত্যিকারের সমাজে ভালো কাজ করছেন, সমাজের প্রতি একটা দৃষ্টি রয়েছে, সততা রয়েছে, এবং যারা সমাজের কিছু করছেন, সামাজিক বন্ধু যারা, তাদের রাজনীতিতে আসা উচিত, এটা মনে হচ্ছে। সেই জন্য আনন্দ পাচ্ছেন। হ্যাঁ, মানে এখানে হচ্ছেন তিনি লোকসভার দলনেতা কংগ্রেসের, তো অধীর রঞ্জন চৌধুরী দীর্ঘদিনের সাংসদ এখানকার। তো এই যে আমি যদি ক্রিকেটের পরিভাষায় বলি পিচ, সেটাকে কিরকম মনে হচ্ছে? ব্যাটিং পিচ, বোলিং পিচ, না স্পিন বোলিং পিচ, কি মনে হচ্ছে? আসলে এবারের ভোটটা আপনি একটু অন্যভাবে চিন্তা করবেন, কারণ 25 বছর আগে কি ছিল আর আজকে কি আছে, এটা একদম পাল্টে গেছে পিচটা। কারণ এখন নরেন্দ্র দামোদর দাস মোদী যে রাষ্ট্রনায়ক, সারা পৃথিবীর মধ্যে যেভাবে উনি এসছেন, ওনার যে ভিশন বিকশিত ভারত, ওনার যে ভিশন ডিজিটাল ইন্ডিয়া, এগুলোর কাছে কেউ দাঁড়াতে পারবে না। রাহুল গান্ধী বলুন, আর ওই খার্গে বলুন, কি মমতা বন্দ্যোপাধ্যায় বলুন, এদের রাজনৈতিক পরিপক্কতা সেই জায়গাতে দাঁড়ায় না। লড়াইটা হবে তো রাহুল গান্ধীর সঙ্গে মোদির, অধীর চৌধুরীর সঙ্গে লড়াই কোথায়? আর দ্বিতীয় কথা, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মোদি, এটা একটা লড়াই, উপরের লড়াই, এটা রাষ্ট্র গঠনের লড়াই। একটা হচ্ছে নিচে, যেটা নির্মল শাহ, অধীর চৌধুরী, ইউসুফ পাঠান, এদের লড়াই। মানুষ দেখবে যে কাকে নেবে, কাকে পছন্দ করবে। রাহুল গান্ধীকে পছন্দ করবে না, মমতা বন্দ্যোপাধ্যায় পছন্দ না, মোদীকে পছন্দ করবে। আর মাটিতে যারা আছেন, অধীর চৌধুরীকে পছন্দ করবেন না, নির্মল শাহকে পছন্দ করবেন না, ইউসুফ পাঠানকে পছন্দ করবেন, তাদের কাজের ভিত্তিতে। এটা মানুষের উপর ছেড়ে দেওয়া ভালো। এবং মানুষ অত্যন্ত চালাক, মানুষকে বোকা ভাবলে হবে না। যে 25 বছর বললে তাহলে বামফ্রন্ট সরকার জীবনই নড়ত না, তাহলে পৃথিবীর হিটলারই শাসন করতো। এরকম হয় না, পরিবর্তন হয়, মানুষ কাজ বোঝে। আজকে যে কাজের যে পরিস্থিতি, পরিবেশ হয়েছে পশ্চিমবঙ্গের বাইরে অন্য জায়গায়, সেটাও একটা ভারত পাল্টে গেছে। আপনি ভাবতে পারবেন না, আপনি সবজি কিনতে চান, আপনি ডিজিটালি পেমেন্ট করবেন, ভাবতে পারছেন? গ্রামের মানুষ, কৃষক তার মাঠ থেকে তার বউকে ফোন করে বলবে, তুমি খাওয়াটা বারো, আমি আসছি। এই কল্পনা কে করেছিল? কে ভেবেছিল ভারতের মেয়েরা মাঠে পায়খানা করতে যেত, অন্ধকার না হলে পায়খানা করতে যেতে পারতো না? তাদের সম্মানজনক একটা শৌচাগার তৈরি করে দেওয়ার জন্য ভারতের কোন রাষ্ট্রনেতা চিন্তা করেছিল? এই যে মহিলাদের সম্মান দেওয়ার যে জায়গাটা, এটা তো ভারতবর্ষ মানে প্রথম একজন মানুষ ভেবেছে, সব থেকে প্রথম কাজটা করেছেন। তারপরে প্রত্যেক মানুষের মাথার উপরে পাকা ছাদ করে দেবো, প্রত্যেককে গ্যাসের রান্না করতে সুযোগ দেবো, প্রত্যেকের বাড়িতে পানীয় জল পৌঁছে দেবো, প্রত্যেক বাড়িতে বিদ্যুৎ পৌঁছে দেবো, প্রত্যেক গ্রামে গ্রামে রাস্তা পৌঁছে দেবো। এই যে ভিশন, কোথায় আপনি কার সঙ্গে তুলনা করবেন বলুন না? এটা কি এই পিচ আর ভোটের ময়দানে সহজ করে কথা বলার মতো জায়গা নাকি? এটা তো কার সঙ্গে কার তুলনা করবেন? এটা তো একটা মানে এটা তুলনা করার জায়গায় নেই। মোদির সঙ্গে কারো তুলনা করার কোনো জায়গায় নেই। মানুষ ভুলভাল কথা বলে, ভুলভাল প্রচার করে এইগুলো করছে। আসলে আমার ধারণা এবারের ভোটটা পরিষ্কার, মানুষ ভোটার সিদ্ধান্ত নিয়ে নিয়েছে কি করবেন। এর বাকি কিছু ভোটের ময়দানে ভোট ভিক্ষা করতে আসবে, কখনো ধর্মটাকে নামে, কখন ধর্মের পোশাক পরবে, ধর্মের টুপি পরবে, তবে হিজাব পরবে, কেউ জিসাস ক্রাইস্টের কথা বলবে, কেউ এইগুলো ভোটের রাজনীতির, এগুলো মনে হয় আমাদের এতদিন পরে 2024 সালে এসে এইসব কথা বলা বন্ধ করা উচিত। অনেকে বলছেন যে এই লড়াইটা, আপনি যে লড়াই বলছিলেন নরেন্দ্র মোদীর সঙ্গে রাহুল গান্ধী, কি এখানে যেগুলো বলছিলেন, বহরমপুরের মানুষ বলছে যে এই লড়াইটা দুই ভূমিপুত্রেরই লড়াই। সেখানে ইউসুফ পাঠান, তিনি ক্রিকেটার ছিলেন, কিন্তু
তিনি বহিরাগত এবং বিজেপি নেতৃত্ব তারা মনে করছে যে ইউসুফ পাঠান 3-এ থাকবেন। তো এই ভূমিপুত্র বহিরাগত এইটাকে আপনি কিরকমভাবে দেখছেন এবং প্রতিদ্বন্দ্বীদের কিভাবে দেখছেন? দেখুন, যে খেলোয়াড় খেলে না সে সবসময় খেলাটার উপর নজর দেয়, সে প্রতিদ্বন্দ্বী খেলোয়াড়ের দিকে তাকায় না। এটা যে খেলার মূল মন্ত্রটা। ইউসুফ পাঠান একজন ভারতীয় নাগরিক, তিনি তার দল যদি মনে করেন ভারতবর্ষের যে কোনো কেন্দ্রে তিনি দাঁড়াতে পারেন, এবং তার এখানে প্রতিদ্বন্দ্বী করা বহিরাগত এইসব শব্দগুলো আমি একদম বলবো না। ভারতের যে কোনো নাগরিকই বহিরাগত হতে পারে না। এসব কথাগুলো যারা বলে তারা সস্তা রাজনীতি করার চেষ্টা করে। ইউসুফ পাঠান বহিরাগত, কারণ মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী অমিত শাহকে মুখ্যমন্ত্রীকে আপনি প্রশ্নটা করবেন, আমাকে প্রশ্ন করবেন, আমি উত্তরটা একদম একদম মুখ্যমন্ত্রী জিজ্ঞেস করবেন কেন মুখ্যমন্ত্রী এই কথাগুলো বলেছেন, এটা আমার উত্তর দেওয়ার কথা না। আমার কাছে প্রত্যেক মানুষ, প্রত্যেক ভারতীয় নাগরিক, একজন নাগরিক, তিনি ভারতবর্ষের যে কোনো জায়গায় ভোটে দাঁড়াতে পারেন অধিকারের জায়গা থেকে। বহিরাগত বলাটা একদমই ঠিক না। উনি ওনার কথা বলবেন, ওনার রাজনীতির কথা বলবেন, উনি মমতাদির কথা বলবেন, উনি ওনাদের রাজনীতির কথা, আদর্শের কথা বলবেন। আর আমি এখানে আমার যেটা উদ্দেশ্য সেটা, এখানে আমি মোদির যে কল্পনা রয়েছে, ভিশন রয়েছে, আর ব্যক্তিগতভাবে আমি নির্মল শাহ কি, এটা মানুষ জানে, বহরমপুরের মানুষ জানে। এখানকার যারা যিনি সাংসদ ছিলেন তিনিও এখানে পরিচিত মুখ। হ্যাঁ, এখানকারই ভূমিপুত্র বলে আলাদা করে সুযোগ রয়েছে, কি অন্য ভাষী বলে আলাদা করে সুযোগ রয়েছে, এরকমভাবে ভাববেন না। এরকমভাবে ভাবলে ভুল হবে। কারণ রাহুল গান্ধী তো কেরালাতে গিয়ে লড়েছে, রাহুল গান্ধী কোনো ভাষা জানে? এটা কোনো কথাই না। মানুষকে অত বোকা মনে করবেন না। এইসবগুলো হচ্ছে মানুষকে বোকা মনে করার ফল। মানুষকে ভুলভাল বুঝিয়ে দিয়ে ভোট নেওয়ার চেষ্টা। আমার মনে হয় মানুষকে বুঝতে দিন যে কোন অবস্থায় তারা রয়েছেন এবং কোন অবস্থায় তারা ভোট দিতে যাচ্ছেন। প্রত্যেকটা ভোট হচ্ছে খুব দামি, এবং প্রত্যেক মানুষের মিলিত ভোটের ফলে যে রেজাল্ট হবে আপনাকে মেনে নিতে হবে। এখানে আমার ভালো অবস্থা, তার খারাপ অবস্থা, এসব ভেবে আকাশ কুসুম কল্পনা করার কোনো মানে হয় না। খেলার মাঠ, আমি ধরে নিলাম আমি খুব খারাপ পড়াশোনা, তো আমাকে বেশি পড়াশোনা করতে হবে। যদি কেউ মনে করে আমি খুব ভালো পড়াশোনা, সে এক রাত দিন পরে পরীক্ষা দিয়ে দেবে। তা আমি ধরে নিলাম আমি খারাপ পড়াশোনা, আমি খাচ্ছি, মাঠে মাঠে যাচ্ছি, কাজ করছি, এবং এটা আমার অসুবিধা হচ্ছে না। কিছু আমার অসুবিধা হচ্ছে না। মানুষ বুঝবে, মানুষকে বুঝাতে হবে। বহরমপুরে কি দরকার, মানে অধীরবাবু এতদিন ছিলেন, বহরমপুরে কি কি, মানে আপনি সাংসদ হলে পরে কোন কোন বিষয়গুলোতে ফোকাস রাখবেন? এখানে আমি যা মনে করলাম সেটা আমি করে দিলাম। আমি একটা স্বপ্নের ফেরিওয়ালার মতো স্বপ্ন দেখালাম, এটা ব্যাপারটা এরকম নয়। ব্যাপারটা যে কোনো ডেভেলপমেন্টের মধ্যে প্রথম কথা হচ্ছে রাজ্যের একটা সাহায্য লাগে। রাজ্য সাহায্য না করলে আপনি কিছু করতে পারবেন না কেন্দ্রে গিয়ে। এখন এখানে রাজ্যের সদিচ্ছাটা খুব থেকে ইম্পর্টেন্ট। এখানে করা যায় অনেক কিছু। ধরুন এখানে বহরমপুরটা স্মার্ট সিটি ডিক্লেয়ার করা যেতে পারে, এটা খুব সহজ কাজ। এটা যদি রাজ্য রাজি থাকে এটা সহজেই হয়ে যায়। যেই স্মার্ট সিটি ডিক্লেয়ার হবে বহরমপুরের মধ্যে, বহরমপুর মানে বহরমপুরের চারপাশের যে জায়গা আছে তার মধ্যে একটা বিরাট বড় স্টেডিয়াম করা যায়, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের স্টেডিয়াম করা যেতে পারে। প্লাস বহরমপুরে একটা বড় এয়ারপোর্ট করা যেতে পারে, ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। মোদি এখানে এয়ারপোর্ট ছিল মাত্র 72টা, এই মুহূর্তে প্রায় 145টা এয়ারপোর্ট হয়েছে। তো বহরমপুরে একটা এয়ারপোর্ট তৈরি করা যেতে পারে। যেই বহরমপুরে এয়ারপোর্ট হবে, ইন্ডিয়ান একটা ইন্টারন্যাশনাল স্টেডিয়াম হবে, তখন এখানে IPL এ খেলা হবে, বিভিন্ন দেশের লোকেরা আসবে। সব থেকে বড় কথা ওই দুটো পরিবহন ব্যবস্থা, যে রেল এখানে দিল্লিগামী হাই রেল চলে, আমরা ব্যবস্থা করি, তাহলে এখানে অনেক বিদেশি টুরিস্ট আসতে শুরু করবে। আর বহরমপুরটা মুর্শিদাবাদ জেলাটা একটা টুরিস্টদের স্বপ্ন কেন্দ্র। এই স্বপ্ন কেন্দ্রের ট্রাভেল অ্যান্ড টুরিস্টটাকে অত্যন্ত ভালোভাবে এগিয়ে নিয়ে যাওয়া যাবে। এবং প্রচুর চাকরি, প্রচুর গাইড, প্রচুর ট্রাভেল টুরিস্টের লোক, হোটেল ইন্ডাস্ট্রি, এগুলো সব বেড়ে উঠবে। এবং এটা একটা আমাদের ডার্ক জায়গা, অন্ধকার জায়গা, এটা কেউ দেখেনি চাকরি ঘুরে। তারপরে ধরুন জলপথ, এটা বিরাট গঙ্গা রয়েছে, এই গঙ্গা থেকে জলপথে প্রচুর পরিবহন করা যায়, অনেক সস্তায় জলপথ, একদম ডাইরেক্ট কলকাতা পর্যন্ত, হলদিয়া পর্যন্ত আমাদের যোগাযোগ করতে পারি, উপর দিকেও আমি অনেক দূর এগোতে পারি। এটাও একটা বিরাট সুযোগ রয়েছে। তারপরে রয়েছে শিল্প, এখানে রেশম শিল্প, পাট শিল্প, বিড়ি শিল্প, এটা একটা এখানকার মাটির শিল্প, এটা অন্য কোথাও নেই। এই শিল্পটা কিন্তু সবসময়ের জন্য চাষিরা মার খেয়েছে। এটাকে যদি অর্গানাইজ করা যায়, আমি অনেকের সঙ্গে কথা বলে দেখেছি, এই শিল্পগুলো কৃষকরা বানায়, তারপরে এগুলো বাইরে বিক্রি হয় অত্যন্ত সস্তা দামে, কৃষক টাকা পায় না। তো সেগুলোই মুসা সিল্কটাই কোয়েম্বাটোরে গিয়ে কোয়েম্বাটোর সিল্ক, মাইসোরে গিয়ে মাইসোর সিল্ক, তাদের প্রিন্টের মতো করে বেরিয়ে আসে। ফলে তারা মুনাফাটা তারা পায়, কিন্তু গরিব মানুষগুলো কিছু পায় না। ঠিক তেমনিভাবে পাটটা এখানে চাষিরা কষ্ট করে তৈরি করেন, কিন্তু এখানে পাট শিল্প তৈরি হয়নি। এখানে পাট শিল্প তৈরি, এখানে চট হলে পাট জাত প্রচুর কিছু তৈরি করা যেতে পারে, সেগুলো বিরাট একটা রেভিনিউ রয়েছে। ইভেন পাট কাঠি থেকে অনেক কিছু করা যেতে পারে, ইভেন উপরে যেটা অনেক কিছু আছে। তারপরে ধরুন বিড়ি শিল্পটা অসংগঠিত একটা শিল্প। কিছু মানুষ আছেন যারা বিড়ি শিল্পের মালিক, তারা এগুলো মানুষগুলোকে, যারা শ্রমিক রয়েছেন তাদের উপর বেশ শোষণ করেন, তাদেরকে অল্প পয়সায় কাজ করে নেন। সেটা যদি সমবায় সমিতি করা যায়, আরও ভাগা যায়,
যদি কৃষক যারা যারা চাষি রয়েছে, যারা তৈরি করছেন, এই শ্রমিকগুলোর মধ্যে যদি অর্থনৈতিক সাহায্য করা যায়, তাদেরকে যদি সরকারি এবং তাদের স্বাস্থ্য ব্যবস্থা, তাদের ইন্স্যুরেন্স, এরকম প্রচুর কিছু করার জায়গা রয়েছে। প্লাস কাঁসা শিল্প, শোলা শিল্প, যেগুলো বহরমপুরের নিজস্ব শিল্প, এই শিল্পগুলোকে নিয়ে কোনোদিনই কেউ, কোনো সাংসদ বলুন, কোনো বিধানসভার কোনো বিধায়ক বলুন, কেউ কোনোদিনই কাজ করে উঠতে পারেনি। কিন্তু আমি এগুলো মনে করি যেগুলো কাজের জায়গা। সুতরাং এগুলো একটা ছোট্ট নয়, ট্রাভেল ট্যুরিস্ট নিয়ে যে কাজ করা যায় আপনি ভাবতে পারবেন না। এখানে কর্ণসুবর্ণ রয়েছে, পলাশী রয়েছে, বাংলা রয়েছে, রানী ভবানী রয়েছে, শশাঙ্কের রাজধানী রয়েছে কর্ণসুবর্ণ, প্রচুর কিছু একটা ট্রাভেল ট্যুর। আপনি পুরীতে শুধুমাত্র জগন্নাথের মন্দির, সমুদ্র আর এই কতগুলো মন্দির, এই ট্রাভেল ট্যুরিস্ট করে পুরীতে কত বড় ট্রাভেল ইন্ডাস্ট্রি তৈরি হয়েছে। মুর্শিদাবাদ জেলা অতটাই পোটেনশিয়াল, কিন্তু মুশকিল হয়েছে এখানে কোনো পরিবহন ব্যবস্থা ভালো নয়। এখানে যে ফার্স্ট, আর এখানে ওই রাস্তাঘাট, সরকারি কাজকর্মে যে দীর্ঘসূত্রতা রয়েছে, সেগুলোকে একটা জমি করতে গেলে সেখানে লোকাল লোক ঝামেলা করছে, এগোচ্ছে না। এবং যে কোনো পশ্চিমবঙ্গের বাইরে যে কোনো জায়গাতে কিন্তু এগুলো অত্যন্ত সুন্দরভাবে অর্গানাইজ করে সরকার, এবং তাড়াতাড়ি জমি অধিগ্রহণ করে, রাস্তা করে দেয়, এবং ফার্স্ট ওয়ে হচ্ছে। আমাদের একটা ফার্স্ট ওয়ে রাস্তা তৈরি করতেই অনেক সময় লেগে যাচ্ছে। যদি সরকারের মধ্যে সরকারের সদিচ্ছা থাকে, তাহলে তা না তো মানুষকে এই ভালো জায়গায় পৌঁছে দেওয়া অত্যন্ত কঠিন। আপনি চিকিৎসা করেন, প্রচুর গরিব মানুষ উপকৃত, এবং আমরা জানি, সেগুলো শুনেছি। তা এই যে ভোটে দাঁড়িয়েছেন, টাইম ম্যানেজমেন্টটা কিভাবে করছেন? একটা কথা বলছি, যারা কাজ করে তাদের সময়ের অভাব হয় না, আর যারা কাজ করে না তাদের সময়ের অভাব হয়। এটা আমার জীবনের থেকে দেখেছি। আমি একটা সময় ছিলাম বহরমপুর হাসপাতালে কাজ করতাম, এবং খুব কমজন সার্জন ছিলেন, এবং গোটা বহরমপুর হাসপাতালের সমস্ত দুবেলা যেতাম, যখন ডাক্তার তখন যেতাম, আমার কখনো সময়ের অভাব হয়নি, কখনো দেরি হয়নি। এবং এখনো রাজনীতি করতে এসে মনে হয় আমার সময়, এখন অনেক কাজের সময় করা যায়, কাজের সময় বার করা যায়। সময়টা হচ্ছে নিজের গুণে। মোদী সাহেব এত কাজ করছেন কি করে? নরেন্দ্র মোদী এক একদিনে পাঁচটা রাজ্যে বক্তৃতা দিচ্ছেন। এটা অ্যাটিচিউড, সময়টা হচ্ছে অ্যাটিচিউডের উপর। যারা কাজ করে না তাদের কাছে সময়ের অজুহাত দেখায়। আমার কাছে কোনো অজুহাত নেই, আমি যেটা করতে পারি, বলে পারি না, পারবো না। প্রচার কর্মসূচিতে এখন কিরকম ভাবে করছেন? মানে বুথ ভিত্তিক সভা করছেন না? আমাদের এখানে সব রকম করছে। এখানে সব আমাদের কেন্দ্রীয় দল, অত্যন্ত অর্গানাইজ কেন্দ্রীয় দল সিদ্ধান্ত নেয় কিভাবে কাজ করবো না করবো, সব তাদের মতো কাজকর্ম সাজানো রয়েছে। আমি একটা মোদীর সৈনিক, এবং এখানে যেহেতু আমি ভোটে দাঁড়িয়েছি, তাহলে আমি সেনাপতি বলা যায়। সেনাপতি দলটাকে চালনা করবে, এবং আমি সেনাপতি কখনো যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যায় না। আমি যুদ্ধক্ষেত্রে পালিয়ে যাওয়ার লোক নই, রূপচিতি যুদ্ধ করার চেষ্টা করবো। যা হবে রেজাল্ট, পরীক্ষক হচ্ছে আমাদের ভোটাররা যা পরীক্ষার রেজাল্ট দেবে সেটা মাথায় করতে নেবো। হার জিত তো থাকবেই, কোনো অসুবিধা নেই। আপনাকে অনেক অনেক শুভেচ্ছা রইল এই নির্বাচনী লড়াইয়ের জন্য, আমাদের সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। আমরা কথা বলছিলাম ডাক্তার নির্মল কুমার সাহার সঙ্গে। তিনি বিজেপির টিকিটে এই বহরমপুর কেন্দ্র থেকে লড়ছেন, এবং তিনি জয়লাভ করলে একটা ইতিহাস তৈরি হবে। আমরা সকলেই তাকিয়ে থাকবো সেদিকে। সকলকে অনেক অনেক অভিনন্দন, ধন্যবাদ।